বিশ্বনাথদার কাছে আসবো। দেখুন, আজকে বারবার প্রথম প্রতিবেদনেও যেটা দেখিয়েছি যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ, আই রিপিট, এবং দায়িত্ব নিয়ে বলছি, স্ববিরোধী। একদিকে হরদীপ সিং পুরী বলছেন যে কোনো ক্রাইসিস নেই, প্যানিক বুকিং আর মজুতদারির জন্য সমস্যা হচ্ছে। বেশ, বুঝতে পারলাম। মন্ত্রী বললেন যে কোনো ব্যক্তি যত ইচ্ছে, ভাবুন, যে কেউ যত ইচ্ছে বাণিজ্যিক গ্যাস কিনতে পারে। ডোমেস্টিক গ্যাসের ক্ষেত্রে শহরে আমরা জানি 25 দিন এবং গ্রামে 45 দিনের বাধ্যবাধকতা, বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে কিন্তু নেই। বাণিজ্যিক গ্যাস মন্ত্রী বলছেন নন রেগুলেটেড, অর্থাৎ আবার বলছি যার যত ইচ্ছে কিনতে পারে। তাহলে এই রকম অবস্থা যদি সত্যি হয় মন্ত্রীর কথা মতো, আমি মন্ত্রীর কথাকে সংসদে দাঁড়িয়ে বলছেন সত্যি মানছি, তাহলে মন্ত্রীকে কেন সেই একই ভাষণে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে অনুরোধ করতে হচ্ছে যে হোটেল রেস্তোরাঁয় জ্বালানি হিসেবে কেরোসিনকে অন্তত 1 মাসের জন্য অনুমতি দেওয়া হোক? আমি বলছি ক্রাইসিস না থাকলে যত ইচ্ছে তত পাওয়া গেলে এই অনুরোধ ওই একই বক্তৃতায় মন্ত্রীকে করতে হচ্ছে কেন? আমি আবার বলছি 100% স্ববিরোধী কথা আজকে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সুমনদা, পরিষ্কার করে বলছি যে কেন্দ্রীয় মন্ত্রী তথ্য লুকাতে চেয়েছেন, অসত্য বলছেন। যদি সত্যি বলতেন তাহলে, মানে যদি সত্যি অবস্থাটা তাই হতো, উনি যেটা বলছেন যে কোনো রেগুলেশন করব না, কিছু করব না, তাহলে আপনি 45 দিন গ্রামের জন্য আর শহরের জন্য 25 দিন অন্তর গ্যাসের কথা বলছেন কেন? আবার একই সাথে যদি গ্যাস যদি আমাদের কালোবাজারি না হতো তাহলে মানে 1800 টাকার গ্যাস কি করে 5000 টাকায় বাজারে বিক্রি হচ্ছে? তার মানে পশ্চিমবাংলাতে মানে মজুতদাররা মজুর করছে এবং কালোবাজারে বিক্রি করছে। 7000 টাকা দাম পেয়ে গেছে, ফোনটা সুইচ অফ করে দিয়েছে একেবারে। মানে শুনুন, আমি আপনাকে বলছি কেন, আপনি দেখবেন সব গ্রাহকের সাথে, মানে গ্যাসের গ্রাহকের সাথে কিন্তু আধার লিঙ্ক করা হয়েছে এখন। ফলে কেউ যদি সত্যি, মানে এরা যদি সত্যিই চেষ্টা করতো তাহলে একটা গ্যাস, মানে ব্যক্তির গ্যাস মানে 25 দিনের মানে 2বার মানে বুক করার সুযোগ থাকতো না, এবং হোর্ডিংও করার সুযোগ থাকতো না, মানে কালোবাজারি করার সুযোগ থাকতো না। কালোবাজারিটা পরিষ্কার হচ্ছে পশ্চিমবাংলাতে বা ভারতবর্ষের সর্বত্র। এই কালোবাজারি আটকানোর দায়িত্ব তো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের, এই কালোবাজারি আটকানোর দায়িত্ব তো পুলিশের। কতজন কালোবাজারিকে আটকানো হয়েছে? পারবেন না। কেন? কারণ হলো যে কৃষকের যখন মানে সহায়ক মূল্যে ধান বিক্রি হয়, সেই ধান কালোবাজারির লোকরা, অর্থাৎ মানে মিডলম্যানরা কেনে, আর কৃষকের থেকে ওই আধারটা নিয়ে মানে সরকারের কাছে সেটা বিক্রি করে। ফলে কালোবাজারিটা কিন্তু সিস্টেমেটিক্যালি এবং ইনস্টিটিউশনাল। আমি আপনাকে বলছি, এই কালোবাজারির সুযোগটা এখন নিচ্ছে মানে গ্যাসের ক্ষেত্রে, মানে ধানের সহায়ক মূল্যের ক্ষেত্রে ফোরেরা নেয়, এবং সর্বত্র এই ধরনের কালোবাজারির মানে ছেয়ে আছে। ফলে আপনি কালোবাজারি কার্যত বলা যায় মানে পুলিশ প্রশাসনের একাংশ শাসক দলের মদত এবং তারা রাজনীতির মানে আশ্রয় প্রশ্রয়ে কিন্তু থাকে। এই পরিস্থিতি, এই ইকোসিস্টেমটা ওরা যে কোনো জায়গাতে তৈরি করে নেয় যদি এই ধরনের একটা ক্রাইসিস আসে। কিন্তু 2-3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি যে নরেন্দ্র মোদী এতদিন পর্যন্ত মানে ভারতবর্ষের অর্থনীতিটাকে ফাঁকা আওয়াজ দিয়েছেন, মানে জ্বালানি নিরাপত্তাটাকে নিশ্চিত না করে। মানে নরেন্দ্র মোদী যেভাবে ডেভেলপমেন্টের গল্প শুনিয়েছেন, আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। জাপানে 300 মানে ওদের আমাদের মতন ওদেরও গ্যাস নেই এবং তেল নেই, ওরা 365 দিন পর্যন্ত মানে যদি মানে ক্রাইসিসও হয় 365 দিনের মজুদ রেখেছেন। আর আমার দেশে 7 দিনের মধ্যে ক্রাইসিস তৈরি হয়ে গেল। তার মানে আমি জ্বালানি নিরাপত্তাটাকে নিশ্চিত না করেই ডেভেলপমেন্টের গল্প শোনাচ্ছি যে আমি চতুর্থ হয়েছি অর্থনীতিতে, পঞ্চম হয়েছি অর্থনীতিতে। জ্বালানি নিরাপত্তাটা নিশ্চিত না করেই কিন্তু এই গল্পটা শোনাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টা, আপনি যখন দেখেছেন যে আপনার জ্বালানি নিরাপত্তা নেই, ইন ট্রু সেন্স 90% ইম্পোর্ট করতে হয় তেল আর 60% গ্যাস আমাকে ইম্পোর্ট করতে হয়, তাহলে আমি আমার বিদেশ নীতি পরিচালনার ক্ষেত্রে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রধানত হলাম? আমরা যখন মানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছিল, সত্যি তো নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলাম যে একটা সুযোগ নিয়ে কিন্তু উনি রাশিয়ার থেকে কম দামে তেল সংগ্রহ করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিরোধিতা করে। কিন্তু কি মানে পরবর্তী পর্যায়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করলেন, এবং এই পর্যায়ে ইরানের সাথে দীর্ঘ সম্পর্কের কথা ছেড়ে দিলেও আমি স্ট্র্যাটেজিক্যালি আমি বুঝবো না যে আমার মানে গ্যাসের নিরাপত্তা, গ্যাস সরবরাহ বা আমার তেলের নিরাপত্তা নিশ্চিত না করে আমি কি করে, মানে আমেরিকা বললো আমি সেই কথাটা মেনে নিলাম,
এবং শুধু আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেহেতু আমেরিকার চাপে রাশিয়ার থেকে তেল কমিয়ে দিয়েছিলাম বা তেল নেওয়া প্রায় কার্যত বন্ধ করে দিয়েছিলাম, এখন রাশিয়া মানে আমেরিকা বলছে তোমাদেরকে আমরা 1 মাস সুযোগ করে দিলাম, তোমরা এবার রাশিয়ার থেকে তেল নাও। এইবার রাশিয়া বলছে যে তোমাকে যে 30% আমি কম দামে তেল দিতে আর দেবো না, কারণ তুমি মানে মানে খুব খারাপ ভাষায় বলে তুমি ধান্দাবাজি করো। তুমি যখন মানে মানে সুযোগ পাচ্ছ, মানে তুমি যখন চাপে পড়ছো আমেরিকার, তখন তুমি আমার থেকে তেল নেওয়া বন্ধ করে দিচ্ছ, আর এখন যখন তুমি নিজে জ্বালানি সংকটে পড়েছো আমার কাছে আবার ফিরে এসছো, ফলে তোমাকে যে স্পেশাল কনসেশনটা 30% দিতাম সেটা আমি দেবো না। এবং দ্বিতীয় যে বিষয়টা মনে হয়, দেখুন আজকে তথ্য প্রযুক্তির যুগে যে কোনো তথ্য প্রবাহ হবে, এটি স্বাভাবিক। কেন কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী মন কি বাত প্রতিনিয়ত করেন, কেন স্পষ্ট করে এইটা বলতে পারছেন না যে আমাদের কি পরিমাণে জ্বালানি মজুত আছে, কি করা উচিত, সরকারের পলিসিটা কি, কেন পরিষ্কার করে উনি বলতে পারছেন না। আর আরেকটা জিনিস বলছি সুমনদা, জাস্ট একটা বিষয়, সেটা হলো যে মানে ইতিমধ্যেই কিন্তু কলকাতা শহরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মানে এই গ্যাসের দামের সাথে সাথে কিন্তু এই অটো ভাড়াগুলো বেড়েছে। যেমন দমদম থেকে সিটি, আপনার অঞ্চল আপনি জানেন যে এগুলো 10 টাকা ভাড়া ছিল 15 টাকা হয়ে গেছে। ফলে মানে হয়তো 2-4টা রুট এখনো বাকি আছে, কিন্তু দেদারসে কিন্তু যে যার মতন করে ভাড়া সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বিশ্বনাথ দা, আপনি তো অনেকগুলো কথা বললেন। আচ্ছা, আমাদের মধ্যে এখানে কতজন আমরা আমাদের বাড়িতে সোলার প্যানেল লাগিয়েছি এখনো অবধি? সূর্যঘর বিজলির যোজনা তো ব্যবস্থা করা হয়েছে, সোলার প্যানেল। আমরা কেন কনভেনশনাল ওই কোল এনার্জি থেকে সোলার এনার্জিতে যাচ্ছি না? কজন লাগিয়েছি আমরা এখানে? তুমি তার আগে বলো যে আমরা না অর্থনীতির ফাঁকা আওয়াজের কথা বললেন তো অর্থনীতি মানে তো এভলিউশন মানে কনভেনশনাল এনার্জি থেকে আমরা সোলার এনার্জির দিকে যাচ্ছি, আমরা পেট্রোলিয়াম ভেহিকলস থেকে ইলেকট্রিক এসইউভিতে যাব, ইলেকট্রিক ভেহিকলসে যাব। কজন গিয়েছি আমরা? অন্যের ঘাড়ে দোষটা চাপানো সরকার তো ব্যবস্থা করছে, কিন্তু পাশাপাশি তুমি বলছো না যে পেট্রোল বা ডিজেল চালিত যানের পাশাপাশি যখন ইলেকট্রিক ভেহিকলের ট্রান্সফারটা করব, তার দামের ফারাকটা সেটা কার পকেটে চাপ দেবে? না আমি তো উল্টো বলবো যে এই মানে নরেন্দ্র মোদী সরকার হোক বা অন্য যে কোনো সরকার হোক, সাম্প্রতিককালে তাদের গ্রোথটা দেখায় হলো যে কত কার বিক্রি হয়েছে, গাড়ি মানে পেট্রোলের গাড়ি বিক্রি হয়েছে, ডিজেলের বিক্রি হয়েছে। আপনারা কি পলিসি নিয়েছেন যে একটা মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মানে কার বা পরিবহন ব্যবস্থা আপনারা চালু করেছেন? আমি রাজ্যের ক্ষেত্রে বলতে চাই সুমনদা, আজকে কতটুকু কেন্দ্র রাজ্য সহযোগ মানে সমন্বয়ের মাধ্যমে আমরা একটা মানে অয়েল সেভিং বা এনার্জি সেভিং কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পেরেছি। আমরা কেবলমাত্র রাজনীতি করেছি। কটা চার্জিং পোর্ট তৈরি হয়েছে, কটা চার্জিং স্টেশন তৈরি হয়েছে। যাই হোক, আমি মূল বিষয়ে আসছি। এই তর্ক এবং রাজ্যের ডেটা আর কেন্দ্রের ডেটা, যেটা উন্নয়নে দেয়া হয় যে বেকারত্ব কমে গেছে, যেটা দেয়া হয় যে সমস্ত জায়গায় একেবারে উন্নয়ন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি বলছি সেটা যে কতটা ফেক, সেটা কতটা মিথ্যে, সেটা এই সংকটটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবং আবার আমি বলছি যে একদিকে মজুতদার এবং কালোবাজারিদের না ধরা এবং তাদের বাড়ার সুযোগ দেয়া এবং এই সংকটকালে তাদের নিজের মতো পয়সা কামানোর বন্দোবস্ত করে দেওয়ার এই যে প্রবণতা, এটা এই মুহূর্তে যদি আরও কঠোরভাবে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ওই প্রান্তিক এলাকায় কচিকাচারা, এই শহরের সাধারণ মানুষ প্রত্যেককে ভুগতে হবে। আমি এইখানে একটা বাংলা প্রবাদ আছে না, যে নগর পুরলে দেবালয় কি এড়ায়? সত্যি বোধহয় এড়ায় না। তার কারণ একেবারে ধর্মস্থানে তা ভোগের বন্দোবস্ত সরাসরি এই জ্বালানি তাতেও ইম্প্যাক্ট ফেলেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।